নমস্কার বন্ধুরা, ইউটিউবের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি সৌরভ ভট্ট চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি পুরোটি দেখুন, ভিডিওর শেষে থাকছে কিছু ফিনান্সিয়াল টিপস। চলুন শুরু করা যাক। আজকের বিষয় মূল্যবৃদ্ধি ও বেকারত্ব। মূল্যবৃদ্ধি বলতে কি না, আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যখন বেড়ে যায়, অর্থাৎ যখন চাহিদা অনেক থাকে, যোগান কম থাকে, তখনই মূল্যবৃদ্ধি অবস্থার সৃষ্টি হয়। আর বেকারত্ব বলতে যখন মানুষ অর্থ উপার্জনের জন্য কাজ খোঁজে কিন্তু কাজ পাচ্ছে না, এরকম অবস্থাকে বেকারত্ব বলা হয়। তো এইগুলো হলো অর্থনৈতিক অবস্থার ফলাফল। জেনে নিই কারণগুলো কী। আমাদের দেশ ভারতবর্ষ এই মুহূর্তে অর্থনৈতিকভাবে অন্যান্য দেশের ওপর নির্ভরশীল, যেমন আমাদের প্রতিবেশী দেশ চীন। দেশের কলকারখানা, উৎপাদন এবং বাণিজ্যিক পরিষেবার জন্য যে সমস্ত শিল্প সামগ্রী লাগে তার 30% আসে চীন থেকে। আগে আসতো 21%, এখন তা বেড়ে হয়েছে 30%। ওষুধের কাঁচামাল, বৈদ্যুতিন সরঞ্জাম এবং সৌরশক্তির কাঁচামাল, এই সমস্ত যে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো, সেই সমস্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর কাঁচামাল আসে চীন থেকে। ভারতবর্ষ যে পরিমাণ তেল আমদানি করে তার 80% আসে সৌদি আরব থেকে। এছাড়াও অন্যান্য বিভিন্ন দেশ থেকে আমাদের অনেক জিনিস আমদানি করতে হয়, অর্থাৎ যে পরিমাণ আমদানি হয় সেই তুলনায় রপ্তানি হয় না। অর্থাৎ আমাদের দেশ থেকে যে পরিমাণ টাকা বেরিয়ে যায় সেই পরিমাণ বৈদেশিক মুদ্রা আমাদের দেশে এসে পৌঁছয় না। এছাড়া বর্তমানে পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে ক্রুড অয়েল, অপরিশোধিত তেল এর দাম হু হু করে বাড়ছে। বর্তমানে ব্যারেলে প্রতি লিটারে 126 থেকে $28। গত সপ্তাহে ছিল $115। ডলারের দামও সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। $1 এই মুহূর্তে 95 টাকা, হয়তো আর কিছুদিনের মধ্যেই 100 টাকা ছুঁয়ে যাবে। এই সমস্ত কারণেই আমাদের দেশের আর্থিক বৃদ্ধির হার হয়তো কমতে পারে। আরবিআই এই অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা রেখেছে 6.9%। কিন্তু বিভিন্ন সংস্থা যারা এইসব জিনিস বিচার বিশ্লেষণ করে তারা বলছে যে হয়তো এই বছরে আর্থিক বৃদ্ধির হার কমে 6.5 to 6.6% হতে পারে। এছাড়াও যে ফরেন ইনভেস্টর, যারা বিদেশি লগ্নিকারী, তারা আমাদের দেশে শেয়ার বাজারে লগ্নির বিক্রি বহাল রেখেছে। অর্থাৎ শেয়ার বাজারে বিক্রি করে লগ্নি করছে কোথায় না, বৈদেশিক মুদ্রায় বিদেশের বাজারে। সেই কারণে ডলারের চাহিদা বাড়ছে, টাকার দাম ক্রমশ কমছে। আমরা সবাই জানি পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে তেলের একটা ঘাটতি দেখা গেছে। সেই কারণে আমাদের দেশের উৎপাদন ব্যবস্থা, ব্যবসা বাণিজ্যেও ঘাটতি আমরা লক্ষ্য করেছি। উৎপাদন ব্যবস্থার বেহাল অবস্থা হওয়ার জন্য দেশের জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট তাও হয়তো কমতে পারে। জিডিপি কমলে কী হবে না, মূল্যবৃদ্ধি বাড়বে। অর্থাৎ দেশের
অর্থনৈতিক বৃদ্ধির হারও কমার সম্ভাবনা রয়েছে এবং জিডিপিরও কমার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কি হতে পারে না, অর্থনৈতিক বৃদ্ধির হার কম ও জিডিপির কম হলে মানুষের হাতে টাকা কম আসবে। মানুষ টাকা কম এলে কী করবে না, খরচ করবে কম। খরচ কম করলে ব্যবসা বাণিজ্য বিভিন্ন ক্ষেত্রে ভাটা দেখা দেবে এবং সেক্ষেত্রে বেকারত্ব বাড়বে। অর্থাৎ এই মুহূর্তে ভারতবর্ষের যা অবস্থা, মূল্যবৃদ্ধি ও বেকারত্ব এই দুইটির হয়তো দেখা দিতে পারে বা দেখার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে আমরা যারা সাধারণ মানুষ, আমরা সেক্ষেত্রে কী করতে পারি, আমরা কিভাবে এই পরিস্থিতিকে মোকাবিলা করতে পারি? আমরা চেষ্টা করব সোর্স অফ ইনকাম, মানে সেকেন্ডারি সোর্স অফ ইনকাম বা সম্ভব হলে মাল্টিপল সোর্স অফ ইনকাম যদি করা যায়। অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে। ইএমআই বা লোন এই সমস্ত জিনিস যতটা সম্ভব অ্যাভয়েড করা যায় ততটাই ভালো এবং লক্ষ্য রাখতে হবে সেভিংসের ওপর। সেভিংস নিয়ে একটা ছোট্ট টিপস দিই। আমাদের প্রত্যেকেরই কম বেশি অ্যাকাউন্ট আছে ব্যাংকে, সেভিংস অ্যাকাউন্ট। সেখানে আমরা বছরে 2 থেকে 2.5% ইন্টারেস্ট পাই। কিন্তু আমরা যদি একইভাবে পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট খুলি, সেই ক্ষেত্রে আমরা পাবো 4% ইন্টারেস্ট, অর্থাৎ ব্যাংকের চেয়ে বেশ কিছুটা বেশি। এই ছোট্ট পার্থক্যগুলো লম্বা সময় ধরে যদি আমরা লক্ষ্য করি, একটা বড় পার্থক্যে পরিণত হবে। অর্থাৎ আমরা ব্যাংকের চেয়ে পোস্ট অফিসে পয়সা রাখলে অনেক বেশি পরিমাণ লাভবান হব। আপনারা করে দেখতে পারেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। খারাপ লাগলে ডিসলাইক অপশন তো আছেই। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।